নাম্বার নিচটি হেলথ অ্যান্ড ফিটনেস। ইয়ার অ্যান্ড ইয়ার হেলথ অ্যান্ড ফিটনেস টার্গেটেড ব্লগের ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে বা সামনে আরও বেড়েই যাবে। বছরের পর বছর যেরকম বাড়তেছে হেলথ অ্যান্ড ফিটনেস ব্লগ রিলেটেড নিশের, সো সামনেও আরও কন্টিনিউয়াস হেলথ অ্যান্ড ফিটনেস নিশের চাহিদাটা বাড়তেই থাকবে। হেলথ অ্যান্ড ফিটনেসের মাঝে থাকতে পারে যেমন ডায়েট থাকতে পারে, নিউট্রিশন থাকতে পারে, এক্সারসাইজ রুটিন থাকতে পারে, ফিটনেস ইকুইপমেন্ট থাকতে পারে, অ্যান্ড ম্যানি আদার্স টপিক থাকতে পারে। হেলথ অ্যান্ড ফিটনেস কিন্তু একটা টপিক নিয়ে আপনি কিন্তু আমি যতগুলো টপিক আপনাকে বললাম যে ডায়েট, নিউট্রিশন, এক্সারসাইজ রুটিন, আপনি কিন্তু এই প্ল্যানটা করতে পারেন যে আপনার ওয়েবসাইটটা বা আপনার ব্লগটা যদি নির্দিষ্ট একটা টার্গেটেড হয়, যেমন ধরেন নিউট্রিশন নিয়ে যদি আপনার ওয়েবসাইটটা হয়, আপনি নিউট্রিশন নিয়ে যে বেটার কিছু দিতে পারেন আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সগুলো অনেক বেশি পাবেন। কারণ আপনার এক রিলেটেড কন্টেন্টগুলো আপনার পাচ্ছে বা কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট পাচ্ছে, তখন কিন্তু আপনার ওইখানে যাবে। অনুরূপভাবে বাংলাদেশেও কিন্তু ডায়েট চার্ট নিয়েও কিন্তু মোটামুটি পপুলার হয়ে গেছে। আপনি যে ডায়েট চার্ট নিয়ে যারা আসলে এটা ডায়েট চার্ট নিয়ে যারা রিসার্চ করে বা এটার উপরে যাদের কোর্স আছে তারা যদি করে থাকে, তাহলে কিন্তু তারা ডায়েট চার্ট নিয়ে নর্মালি যারা আর কি কাজ করে তারা কিন্তু ডায়েট চার্ট নিয়েও কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারে, এক্সারসাইজ রুটিন নিয়েও বানাইতে পারে, ফিটনেস ইকুইপমেন্ট যারা জিম করে বা জিম রিলেটেড যারা আছে তারা যদি চায়, বা আপনি ওইটা করেন না কিন্তু আপনি কিন্তু ওইটা রিসার্চ করে কিন্তু আপনি এই রিলেটেড নিউজগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই রিলেটেড নিউজগুলোর কিন্তু অনেক ডিমান্ড। সো হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমরা কিছু দুই একটা উদাহরণ দেখি যে হেলথ অ্যান্ড ফিটনেসের ডিমান্ডগুলো কীরকম। আমি যদি একটা অর্গানাইজে যাই, অর্গানাইজ ইয়োর স্কিন, এই যে এই ওয়েবসাইটটাতে যান, বিভিন্ন ডায়েট চার্ট বা হেল্প নিয়ে আর কি কিন্তু পার্সোনাল ব্লগ আর কি, এই ব্লগগুলো কিন্তু এরকম করে সাজানো হয়। এই ব্লগগুলোরও কিন্তু অনেক ইনকাম, যেটা আপনি ইমাজিনই করতে পারবেন না। নর্মালি আমি যদি তার ভিজিটরটা একটু চেক করি যে তার ভিজিটর কীরকম, আপনি দেখেন তার ভিজিটর কীরকম, 1 লাখও না, 1 লাখেরও কিন্তু নিচে বা 1 লাখের মতো আর কি ভিজিটর। সো এই ভিজিটর দিয়েও কিন্তু তারা অনেক বেশি ইনকাম করে নিচ্ছে। আমি যদি সার্চ দিই তার ইনকামটা কোথায় পাবো, সার্চটা ইনকাম রিপোর্ট দিই, ইনকাম রিপোর্ট, ব্লগ ইনকাম রিপোর্ট, ব্লগ ইনকাম রিপোর্ট গেলে কিন্তু আপনি অনেকগুলো ইনকাম রিপোর্ট এখানে পাচ্ছেন। আমি প্রথমটাতে গেলাম যে সে কীভাবে $9,000 ইনকাম করেছে। ব্লগ ট্রাফিক অ্যান্ড ইনকাম রিপোর্ট ফেব্রুয়ারি 2016, মানে 2016-এ তার এটা রিপোর্ট। সে কোথা থেকে, অ্যাড ট্রাইব থেকে। এর আগে আপনাদের বলেছি এটা একটা অ্যাড নেটওয়ার্ক, সেই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে সে কিন্তু মানে এত ডলার ইনকাম করেছে। অনুরূপভাবে এর লাইফস্টাইল, এখান থেকে কিন্তু সে $1,000 কাজ করেছে। আমি যদি নর্মালি ওয়েলে যাই, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে যারা আমার কোর্সে ইনরোল করেছে, অনেকে আমার এক্স কলিগ আছে, তারা জানে আমি ওয়েল প্ল্যাটফর্মে কিন্তু অনেক দিন কাজ করেছি, লং টাইম কাজ করেছি শুধুমাত্র ওয়েলের সাথে। অর্থাৎ এটাও কিন্তু বড় একটা অ্যাড নেটওয়ার্ক। তাহলে ওয়েল যদি বড় একটা অ্যাড নেটওয়ার্ক হয়, ওয়েলের এটাও কিন্তু সার্চ ইঞ্জিনের মতো। আমি যে কোনো জিনিস নিয়ে যদি সার্চ দিই, যেমন একটু আগে আমি গুগলে সার্চ দিয়েছিলাম কি অর্গানাইজ ইয়োর স্কিনি, SKINNY। আপনি দেখেন এখানে সার্চ দিলেও কিন্তু আপনি না যে পাবেন, আপনি কিন্তু ওয়েবসাইটটা পাচ্ছেন। অর্থাৎ গুগলের মতো বিংও একটা ওয়েবসাইট, এওয়েলও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ এদেরও কিন্তু, যেহেতু এরা একটা সার্চ ইঞ্জিন, তাহলে এদেরও কিন্তু অনেক ওয়েবসাইট আছে। এদের ওয়েবসাইটগুলো কিন্তু আপনার গুগল যেরকম করে আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সটা আপনাকে দিচ্ছে, অনুরূপভাবে এওয়েলের জন্য কিন্তু সাইটগুলো যে আসে, সেই সাইটগুলো কিন্তু আপনার এরকম করেই অ্যাডসেন্সের মতোই কিন্তু অ্যাপ্রুভ করা হয়। আমি এর আগে আপনাকে বলেছি যে আমি হয়তো অন্য অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেছি, আমি কিন্তু সরাসরি ওয়েলের সাথে সরাসরি বলতে ওয়েলকে যেহেতু আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করতাম, আমি সরাসরি বলবো যে ওয়েলের এমপ্লয়ি ছিলাম, বাট ওদের সাথে ইনডাইরেক্টলি সরাসরি আমরা কাজ করেছি। অর্থাৎ ওদের ওয়েবসাইট যেগুলো, ওই ওয়েবসাইটগুলো কিন্তু আমরা কিউএ করেছি, অর্থাৎ আমরা চেক করে কিন্তু ওয়েবসাইটগুলো অ্যাপ্রুভ করেছি। এই কারণেই বললাম যে আমাদেরও কিছু কিন্তু নিয়ম ছিল যে এই রুলসগুলো আমরা ফলো করলে তাকে আমরা ওই ওয়েবসাইটটা আমরা অ্যাপ্রুভ করে দিতে পারি, বা কিছু রুলস ফলো না করলে আমরা অ্যাপ্রুভ করে দিতে পারি না। অনুরূপভাবে সবগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু কাছাকাছি।
তো এই কারণে আমি আপনাদের এই আইডিয়াটা বলতে পারি যে প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন প্রায় কাছাকাছি থাকে। সো কী কী ছোটো ছোটো কিছু কারণে আপনার ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হবে না সেটা আমি বলে দিতে পারি যে না আপনার আমি গুগল অ্যাডসেন্সে সরাসরি কাজ করি, কিন্তু অন্য অন্য অ্যাড নেটওয়ার্কগুলোতে যেহেতু সরাসরি কাজ করেছি, ওদের ওয়েবসাইটগুলো সরাসরি চেক করেছি, অনেক দিন এটার সাথে দেখেছি বা অনেক দিন এই টিমের সাথে ছিলাম, বলতে পারি যে না এই প্রবলেমগুলো থাকলে হয়তো বা ওয়েবসাইটটা অ্যাপ্রুভের জন্য হবে না। তারপরে ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। সো দেখেন সে কিন্তু কতগুলো অ্যাড নেটওয়ার্ক থেকেও কিন্তু ইনকাম করতেছে বা কত থেকে। আমরা বারবারই আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আপনি যখনই আপনার ওয়েবসাইটটা উঠাতে পারবেন তখন আপনি বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ওয়েবসাইটটা যদি ইন্টারন্যাশনাল টার্গেটেড হয়, ভালো অডিয়েন্স আসে, আমি ধরলাম যে আমি গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাপ্রুভ পেলাম না, আপনি কিন্তু সেম প্রসেসে আমি কিন্তু AOL-এও অ্যাপ্লাই করতে পারি। আমার অডিয়েন্সটা কিন্তু ওদের কিছু নির্দেশনা থাকে, যেমন হলো গুগল অ্যাডসেন্স আমাদের বাংলা ওয়েবসাইট হলে অ্যাপ্রুভ দেয়, কিন্তু ওদের বাংলা ওয়েবসাইট হলে আপনার অ্যাপ্রুভ দিবে না, বাংলা ল্যাঙ্গুয়েজ ওরা সাপোর্ট করে না, বা ওদের নির্দিষ্ট কিছু টার্গেটিং কান্ট্রি থাকে, যে USA বা ইউরোপের কান্ট্রিগুলো বা এর বাইরে এশিয়ার কান্ট্রিগুলোতে হলে হয়তো বা ওরা অ্যাপ্রুভ দিতে চায় না। এটাই পার্থক্য। অর্থাৎ আপনার যদি ভিজিটার যদি US-এর হয় বা ইউরোপের হয় তাহলে কিন্তু আপনি AOL-এর কাছেও অ্যাড সার্ভ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওরা কিন্তু আপনার ওয়েবসাইট চেক করে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে, তখন কিন্তু আপনি ওদের অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। সো অ্যাড নেটওয়ার্ক নিয়ে আসলে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। মেন প্যানিকের বিষয়টাই হলো আপনার ওয়েবসাইটে যদি আপনি ভালো মানের কন্টেন্ট দিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট আপনার সামনের দিকে নিয়ে যেতে পারবেন। সো এটাই দেখাতে চাচ্ছি যে আপনার দেখেন ও $9,000 যে ইনকাম করলো, বিভিন্ন পারপাসে কত পারপাসে ইনকাম করলো সেটাই। আর তার সে শুধু ইনকাম করেছে তা না, তার যে খরচ হয়েছে, এই যে আপনারা তো শুধু ইনকামটাই দেখবেন, এই ওয়েবসাইটের পারপাসে কিন্তু সে নির্দিষ্ট পরিমাণ খরচও করতেছে। এই যে কিছু কিছু ব্লগার খরচটাও দিয়ে দিয়েছে, তার আপনার ইনকাম হয়েছে $9,000। সে স্টাফ পারপাসে $343 খরচ করেছে, ফোন ইন্টারনেট পারপাসে এত ডলার, অর্থাৎ তার টোটাল কিন্তু $1,000 কিন্তু তার খরচ হয়ে গেছে। অর্থাৎ এই ওয়েবসাইটের পিছনে সে ওই টাইমে যদি $1,000 খরচ করে থাকে তাহলে এখন কিন্তু সে এটার পিছনে $5,000 খরচ করতেছে বা তারও বেশি খরচ করতেছে। তাহলে ওরা ভালো করবে না কেন? কিন্তু আমাদের তো ওরা কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য ওরা আর্নিংও করতেছে প্লাস খরচও করতেছে। তাহলে আপনারা যারা বড় প্ল্যান নিয়ে আগাবেন বা বড় প্ল্যান নিয়ে ব্লগিংয়ে ঢুকছেন বা এটা নিয়ে একটা বিজনেস হিসেবে কল্পনা করতে পারেন, তাহলে তখন কিন্তু তারা প্ল্যান ওয়াইজ আগালে আপনি কিন্তু এটাকে বিজনেসে কনভার্ট করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের বারবারই বলেছি যে এই গুগল এই অ্যাড নেটওয়ার্ক নিয়েই অনেক বিজনেস আছে, এইটার উপর বেস করে শুধু ওই বিজনেসটা চলে। আমাদের বাংলাদেশে তো সফটওয়্যার কোম্পানি বা বলতে বুঝি আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবো, গ্রাফিক্সের কাজ করবো বা আদার্স কাজগুলো করব, কিন্তু ওরকম না। বাইরে অনেকগুলো কোম্পানি দেখছে যারা শুধু এই কন্টেন্ট রাইটারের উপর বেস করেই একটা কোম্পানি গড়ে উঠেছে। এখানে তো আমার রিস্কের কিছু নেই, কারণ আপনি যে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট দেন, আমি তো শুধু গুগলের উপর ডিপেন্ডেন্ট না, গুগলের মতো অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে, আমি সেগুলো অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারি। আর আপনি যদি কোনো রুলস ব্রেকডাউন না করেন সেটা গুগলের কাছেও কোনো প্রবলেম না, গুগলে চাই কোয়ালিটিপূর্ণ কন্টেন্টগুলো গুগলের কাছে থাকুক। সো হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নিশটাও কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আপনারা যারা হেলথ এবং ফিটনেস নিয়ে কাজ করতে চান বা সামনে কাজ করার ইচ্ছা আছে, আপনারা এই নিশটা ইজিলি ইউজ করতে পারেন বা ইজিলি আপনি এই নিশটা ব্যবহার করতে পারেন। এই নিশ দিয়ে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। বারবারই আমি বলছি যে আপনাদের অবশ্যই সঠিক একটা প্ল্যান থাকতে হবে, বড় একটা টার্গেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ব্লগিংয়ে ভালো করতে পারবেন। আচ্ছা আমি বলি যে আমি তো ইনিশিয়াল লেভেলেতে আর এত বড় শুরু করতে পারবো না, বাট আপনি ইনিশিয়াল লেভেলে যেভাবে শুরু করেন না কেন, কিন্তু টার্গেট রাখেন যে আমি প্রথম থেকে ভালো কন্টেন্ট দিব, প্রথম থেকে ভালো কন্টেন্ট দিলে একটা টাইমে যে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আপনি কিন্তু এই ব্লগারদেরও দেখেছেন যে প্রথমে কিন্তু তাদের আর্নিং $100, $200, $300, এরপরে কিন্তু ধীরে ধীরে আর্নিংটা বেড়েছে। সো প্রত্যেকের আর্নিংটা এরকম করে বাড়তে থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। 6 নাম্বার নিশটি হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি। ফ্যাশন অ্যান্ড বিউটি আপনার ম্যানস বা উমেন্স রিলেটেড দুটোই কিন্তু আছে। ফ্যাশন এবং বিউটি বলতেই কিন্তু বুঝতেছেন যে সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু ফ্যাশন নিয়ে কাজ করতে পারে, কারণ তারা সরাসরি আপনার ফ্রন্টে চলে আসে, তারা কিন্তু ফ্যাশন নিয়ে কাজ করতে। এর মানে আপনি সেলিব্রিটি না আপনি ফ্যাশন নিয়ে কাজ করতে পারবেন না তা কিন্তু না, আপনিও কিন্তু ফ্যাশন নিয়ে আপনার রিলেটেড ফ্যাশন নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, যে আপনি যে জিনিসগুলো পছন্দ করেন বা যে জিনিসগুলো আপনি হাইলাইট করতে চান এইগুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। আর বিউটি নিয়ে তো আমি বললাম যে বিশেষ করে মেয়েদের তো বিউটি নিয়ে অনেক টার্গেট থাকে, তারা তো বিউটি নিয়ে ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে চায়। ফ্যাশন এবং বিউটিতে আপনি আপনার পার্সোনাল স্টাইল
ফ্যাশন এবং বিউটি নিশে কিন্তু অনেকগুলো পোটেনশিয়াল অপরচুনিটি আছে, অর্থাৎ ফ্যাশন এবং বিউটি দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। বিউটির মাঝে কিন্তু অনেকগুলোই আছে, আমি কিন্তু আগের টপিকগুলোতেও বলেছি। বিউটির মাঝে আপনি মেকআপ দিতে পারেন, আপনি মেকআপ রিলেটেড অনেক কিছু করতে পারেন, বা আদার্স মেয়েদের কিন্তু অনেকগুলো টপিক আছে, যেগুলো টপিক হয়তো বা আমিও জানি না, যে এই ফ্যাশন বা বিউটি নিয়ে কাজ করবেন সে কিন্তু জানবেন, তার কিন্তু এটা সম্পর্কে আরও বেশি আইডিয়া আছে যে এটার মধ্যে আমি কি কি অ্যাড করতে পারি। বা আপনি একটু রিসার্চ করলে কিন্তু ফ্যাশন অ্যান্ড বিউটিতে আমি কিন্তু অনেক কিছুই পেয়ে যাব। সো ফ্যাশন এবং বিউটিটা, যারা ফ্যাশন এবং বিউটি নিয়ে কাজ করতে চান, এই নিশটা কিন্তু অনেক 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 বেশি প্রফিটেবল নিশ একটা। আপনি এই নিশ থেকেও কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। আমি ফ্যাশন এবং বিউটি নিয়ে উদাহরণটা দেখাই যে ফ্যাশন এবং বিউটিতে যদি আমরা কাজ করি তাহলে আমরা কী পরিমাণ আর্নিং করতে পারবো বা আমাদের আর্নিং করা পসিবল। যেমন নর্মালি যদি আমি একটা ম্যান ফ্যাশন দেখাই, দ্য মডেস্ট ম্যান, এটা কি তার একটা ব্লগ, সে যা পছন্দ করে সেই জিনিসটাই শুধু শেয়ার করছে, অর্থাৎ পার্সোনাল ব্লগ, এটা বলা যেতে পারে পার্সোনাল ব্লগ। সে পার্সোনাল ব্লগে কিন্তু সে শুধু পার্সোনাল জিনিসগুলো, বিভিন্ন সে জিনিসগুলো জানে সেইগুলো কিন্তু শেয়ার করছে। এটার মাধ্যমেও কিন্তু সে হিউজ পরিমাণ ইনকাম করছে। আপনি যদি তার ভিজিটরগুলো দেখেন যে তার ভিজিটর কীরকম হতে পারে, তার ভিজিটর আপনি দেখেন, চেক করেন, তার ভিজিটর প্রায় 300K, অর্থাৎ 3 লাখ প্রায় ভিজিটর, কিন্তু পার মান্থ 3 লাখ তার ভিজিটর আসতেছে। আপনি যদি তার ইনকামটা যদি দেখতে চান, আমি যদি সার্চ দিই ইনকাম রিপোর্ট লিখে, আচ্ছা ইনকাম রিপোর্ট Q3 2018 দেখি। এখানে Q3টা কি, আসলে ইউএসএ আপনার টাইম জোনকে ওরা 4টা ভাগে ভাগ করে, Q1, Q2, Q3, Q4। Q3টা কি, আপনার Q1টা হলো জানুয়ারি থেকে প্রথম 3 মাস Q1, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অনুরূপভাবে পরের 3 মাস Q2, আর এই দেখেন Q3 কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ এই 3 মাসটা হলো Q3, অর্থাৎ Q3 রিপোর্টটা সে দিয়েছে, অর্থাৎ 3 মাসের রিপোর্ট দিয়েছে। আমেরিকাতে টোটালি Q4 যেটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই টাইমটাতে কাজের হিউজ প্রেশার থাকে। যারা নর্মালি ফ্রিল্যান্সিং করে তারা জানে যে এই 3 মাস কী পরিমাণ কাজের প্রেশার থাকে, কারণ এই 3 মাস কাজের প্রেশার থাকার অনেকগুলো কারণ আছে। আমি যেখানে জব করতাম ওইখানে এই 3 মাস কাউকে কোনো নর্মালি অনেকগুলো রুলস রেগুলেশন দেওয়া হতো, ছুটি দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, কারণ এই 3 মাস কাজের অনেক প্রেশার থাকে। তো এই 3 মাস কাজের প্রেশার থাকার অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের ঈদের আগে কিন্তু আমাদের কেনাকাটা বা ঈদের আপনি যে রোজার রাইতে চিন্তা করেন, পুরো 1 মাস কিন্তু প্রচুর সেল হইতে থাকে। অনুরূপভাবে ওদের যেহেতু ডিসেম্বরে ক্রিসমাস আছে, 25শে ডিসেম্বর, এর আগে প্রচুর সব কোম্পানি চায় প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করতে, প্রচুর কাজের ডিমান্ড বেড়ে যায়। অনুরূপভাবে এই 3 মাসের মাঝে আপনার ব্ল্যাক ফ্রাইডে আসে একটা। ব্ল্যাক ফ্রাইডেটা কি, ব্ল্যাক ফ্রাইডেটা হলো সেল, একটা ছাড় দেয় ওই দিনের জন্য, মানে ওই ফ্রাইডেতে ওরা নির্দিষ্ট পরিমাণ সবগুলো প্রোডাক্টের উপরে ছাড় দেয়। ওদের ছাড়গুলো আবার বাংলাদেশের ছাড়ের মতো না, অর্থাৎ হলো আমি যদি 50% ছাড় দেয়, একটা জামার দাম যদি 1000 টাকা থাকে, ওটা 1600 টাকা বানিয়ে 50% ডিসকাউন্ট দেয়। বাংলাদেশে আমি এরকম দেখেছি ম্যাক্সিমামগুলো, আর এমনকি শোরুমগুলোতেও দেখেছি যে এরকম করে ছাড় দেয়। সেটা না, ওদের ছাড় সেটা না, যেটা 1000 টাকা ছিল 1000 টাকায়, ওই 1000 টাকার উপরে আপনার হয়তো 50% ডিসকাউন্ট বা 60%, কিছুটা 80%, 90%। এই কারণে কিন্তু আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু ভিডিওতে কিন্তু দেখা যায় যে ওরা দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে সব, ওই ব্ল্যাক ফ্রাইডের কারণে। কারণ ব্ল্যাক ফ্রাইডেতে ওদের রিয়েল ডিসকাউন্ট দেওয়া হয়, কারণ ওরা ওদের বিজনেসম্যানগুলো চিন্তা করে, ওরা সারা বছর ইনকাম করে, ওরা নির্দিষ্ট একটা ডে রাখে যেটাতে কাস্টমারদের ভালো একটা মানে ছাড় দিবে। ওই এই জন্য ওদের ব্ল্যাক ফ্রাইডে আছে। এই ব্ল্যাক ফ্রাইডে টার্গেটেড করে অনেক ধরনের কাজের চাপ বেড়ে যায়। অনুরূপভাবে এর মাঝে আবার থ্যাঙ্কস গিভিং ডে নামে একটা ডে আছে। এই 3 মাসের মধ্যে 3টা মোটামুটি ধরা দিতে পারে বড় টাইমের অকেশন, এগুলোর কারণে ওদের কাজের পরিমাণ বেড়ে যায়। সো এটা নিয়ে আমি ওদের অরিজিনাল রিপোর্টটা দেখি, দেখেন এখানে ওর একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে এটা অ্যাড, এই কালার যেটা দেখতেছেন সেটা অ্যাড থেকে এই পরিমাণ ইনকাম করছে। এটা অ্যাফিলিয়েট মার্কেটে, রেড কালারটা অ্যাফিলিয়েট, ইয়েলোটা প্রোডাক্ট, আর তার নিজস্ব প্রোডাক্ট সেল করে সে ইনকাম করছে। এটা কিন্তু দেখেন তার পার্সোনাল ব্লগ, আদার্স কোনো কিছু না, অর্থাৎ সে তার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলেছে। আসলে এরকমই কিন্তু হয়। আপনার ধরেন যে আমরা নর্মালি যারা
এখন কাজ করতে যাচ্ছে বা যে অনেক ইউটিউবাররা আছে বা অনেকেই কাজ করছে এখন বাংলাদেশের মার্কেটে, তারা কিন্তু তার নিজের একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে। ওই ইমপ্রেশন ক্রিয়েট করার কারণেই কিন্তু সে এখন অনেক ধরনের কাজ করতে পারছে। যেমন অনেক ধরনের যারা মোটামুটি নিজের ইমপ্রেশন ক্রিয়েট করতে পারছে, তারা কিন্তু অনেক ধরনের অ্যাড করতেছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে তাদেরকে ডাকতেছে, তারা কিন্তু যাচ্ছে না, তাদেরকে ডেকে তাদের হাতে টাকা দিচ্ছে। এই জিনিসটা কিন্তু একদিনে হচ্ছে না, এই জিনিসটা সে তার পিছনে একটা ব্যাকআপ তৈরি করে ফেলেছে, ইমপ্রেশন তৈরি করে ফেলেছে। অনুরূপভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি ব্লগিং করতে যান বা আদার্স কোনো কিছু করতে যান, আপনাকে কিন্তু এরকম একটা ব্যাকআপ তৈরি করে ফেলতে হবে। আপনাকে এগুলো চিন্তা মাথায় রাখতে হবে, এই বিজনেস প্ল্যানও আপনাকে মাথায় রাখতে হবে। আমি বারবারই বলি যে গুগল অ্যাডসেন্সকে আমি বিজনেসের মতো মনে করি, কারণ এটা বিজনেসের মতো। এটা আমি আপনাদের যতগুলো সাইট দেখলাম বা হাজার হাজার সাইট দেখাতে পারবো, তাদের কিন্তু এটাই বিজনেস। এই পার্সন কিন্তু আর আদার্স কোনো কাজ করে না, সে কিন্তু এটাকে টার্গেট করেই তার বিজনেসটা রানিং করতেছে, এটাকে টার্গেট করে তার বিজনেসটা আগাচ্ছে। কারণ হলো সে এখান থেকে তার অ্যাড দিয়ে ইনকাম করছে। এই যে প্রোডাক্ট, এটার মাঝে কিন্তু সে তার নিজের প্রোডাক্ট নিয়ে এসেছে যে কীভাবে তার ইনকামটা বাড়ানো যায়। এটাই দেখাইছে যে সে আপনার 2016-তে ছিল, এটা 2016 3 মাস ছিল এই যে এরকম ইনকাম, অর্থাৎ Q1 Q2 Q3 Q4। আমি তো আপনাদের বললাম যে একটা ইয়ারকে 3 ভাগে ভাগ করা হয়, তাহলে 2016-তে ইনকাম ছিল তার এরকম, মানে রেটিংটাই যে বাড়তেছিল। 2017-এর প্রথম Q1-এ যে তার ইনকামটা একটু কমছে, Q2-তে যে বাড়ছে, Q3-তে যে বাড়ছে, Q8-তে আবার একটু কমছে। এটা হচ্ছিল তার ইনকাম রিপোর্ট। এই যে কত ইনকাম রিপোর্ট হয়েছে সেটা কিন্তু এই যেখানে দেখিয়ে দিয়েছে, এখানে কিন্তু ইনকামটা দেখা যাচ্ছে। আমি নিচে আরও একটু ডিটেলসভাবে যদি দেখি, অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং থেকে 65% ইনকাম করছে সে, অ্যাফিলিয়েট থেকে 28%, আর তার প্রোডাক্ট থেকে 6% সে ইনকাম করছে। অ্যাডভার্টাইজিং থেকে সে $16,000 ইনকাম করছে, ডাউন হয়ে গেছে 30% দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ারের থেকে তার 30% ডাউন হয়ে গেছে তার ইনকামটা। সেও হয়তো বা মার্কেটিং করতে পারেনি বা আদার্স কোনো কিছু করতে পারেনি, এই কারণে তার কিন্তু ইনকামটা ডাউন হয়েছে। অনুরূপভাবে অ্যাফিলিয়েটটাও কিন্তু 7% তার ডাউন হয়েছে, অর্থাৎ $7,000 হয়েছে তার নিজস্ব প্রোডাক্ট থেকে। প্রোডাক্টটা কারণ হয়তো বা এখানে ডাউন হওয়ার কারণে যে এখন বুঝতে পারছি যে এটা ডাউন হয়েছে, সে তখন তার নিজস্ব প্রোডাক্টকে সে হাইলাইট করছে, অর্থাৎ এটা নিয়ে সে মার্কেটিং করেছে, এটা নিয়ে সে বেশি তখন টাইম দিয়েছে। সো এই কারণে তার এটা তখন আপ হয়েছে। এইগুলো হলো বিজনেস প্ল্যান। আপনার একটা কাজ করতে গেলে আপনার আরেকটা কাজকে আপনাকে অবশ্যই একটু কনসিডার করতে হবে। যে আপনি যখন একটা বিজনেস উঠাতে যাচ্ছেন, আপনার যদি কয়েকটা বিজনেস থাকে, তাহলে আপনি দেখবেন যে বিজনেসটা আপনি নতুন রান করছেন, ওটাকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাইম দিতে হবে ওই বিজনেসটাকে উঠানোর জন্য। বাকি আর একটা বিজনেসে কিন্তু আপনার একটু হবে, ক্ষতি হবে বা আর্নিংটা কম আসবে, এটাই স্বাভাবিক। আমি আপনাদের এটা করাচ্ছি, আমার কিন্তু অন্যদিকে একটা ক্ষতি হচ্ছে। কী পরিমাণ ক্ষতি হচ্ছে এটা আমি বলবো না, বাট আমার কিন্তু একটা ক্ষতি হচ্ছে। কারণ এই পাশে আমি নতুন একটা সেক্টর নিয়ে এসেছি, এই যে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, এটার জন্য আমার টাইম দিতে হচ্ছে, বা আপনাদের সাপোর্ট দিতে হচ্ছে, এটার জন্য আমার টাইম দিতে হচ্ছে। এগুলো কিন্তু বিজনেস প্ল্যানের একটা অংশ। এর মানে না যে আমি এখান থেকে কোনো বেনিফিট পাবো না, এখান থেকে শুধু আর্নিং একটা বেনিফিট না, এখানে কিন্তু অন্য ধরনের বেনিফিটও আছে। সেই বেনিফিটটা কিন্তু আমি পাবো, সেই বেনিফিটটার জন্যই কিন্তু আপনার এত কিছু করা হচ্ছে, আপনাদের এত সাপোর্ট দেওয়া হচ্ছে। সো এইটাই, মানে প্রত্যেকটা বিজনেস প্ল্যানগুলো কিন্তু এরকম হয়ে থাকে। আমি কিন্তু নিশ টার্গেটের সাথে সাথে দেখেন, আমি কিন্তু বিজনেস প্ল্যানের কথাগুলো আপনাদের বলছি এই কারণে, কারণ আপনারা এখান থেকে অনেক কিছু আইডিয়াও নিতে পারবেন। যারা সবারই একটা টার্গেট থাকে, সে ইন ফিউচারে ভালো করবে, ইন ফিউচারে সে বিজনেস করবে, ম্যাক্সিমামেরই আমি দেখি যারা ইয়াং বা ট্যালেন্টেড তারা এই আশাটা করে থাকে। সো আমার এখানে হয়তো অনেকজনই অনেক বয়সেরই হয়তো বা এই কোর্সটা দেখবে, তাদের টার্গেটটা কিন্তু থাকবেই, সেটা আপনার বয়স যতই হোক, প্রত্যেকেরই একটা টার্গেট থাকতে থাকে। সো এরকম করে কিন্তু বিজনেস প্ল্যানগুলো করতে হয়। সো আমি কিন্তু দেখতে পারলাম যে তার গ্র্যান্ড টোটাল এত আর্নিং হয়েছে, প্যাসিভ ইনকাম তার এত হয়েছে, যত 3% সেম ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ার থেকে 3% বাড়ছে। টোটাল একটা ক্যালকুলেশন করেছে যে তার কী পরিমাণ আর্নিং হয়েছে বা কী পরিমাণ রেভিনিউ হয়েছে, এটাই কিন্তু ছিল। দেখেন সে শুধু এখানে শুধু অ্যাড বা অ্যাফিলিয়েট থেকে ইনকাম করেনি, এই যে রেন্ট দিচ্ছে, তার স্টুডিও রেন্ট দিয়ে $2,000 ইনকাম করছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট $900, এই যে WP ইঞ্জিন, WP এটা অ্যাফিলিয়েট, অর্থাৎ WP ইঞ্জিন একটা আপনার হোস্টিং প্রোভাইডারের মতো, ওদের কিন্তু আপনার এত ডলার ইনকাম করছে, ফোন থেকে এত, অর্থাৎ টোটাল ডিটেলসটাই কিন্তু দিচ্ছে ওরা। এই ডিটেলসটা দেওয়ার কিন্তু দেখেন এত কষ্ট করে এই পোস্টটা কিন্তু আপনি নর্মালি দেখবেন যে যাদের কন্টেন্টগুলো অনেক ভালো তাদের পোস্টগুলো অনেক বেটার হয়। আমি যখন কন্টেন্ট রাইটিং নিয়ে কথা তখন বলবো যে আপনার কন্টেন্ট রাইটিংটা যত বড় করতে পারেন তত ভালো। সো আমি কিন্তু দেখতে পারলাম যে তার ইনকামটা কীরকম।
অনুরূপভাবে আমি যেহেতু এটা ফ্যাশন নিয়ে আমি কথা বলতেছিলাম, এখন ফ্যাশন এবং বিউটি নিশটা নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি যেহেতু একজন পুরুষ, আপুরাও যদি শুরু করেন তাহলে আপুদের ইনকামও কীরকম হইতে পারে সেটাই এখন আমি দেখো sujanarose.com। সে কী করছে, যেখানে তার ইনকাম রিপোর্ট নামে কিন্তু একটা ক্যাটাগরি করে ফেলেছে, ইনকাম রিপোর্ট। অনেকে এই জন্য এইটা ভালো লাগে যে ওরা ইনকাম রিপোর্টগুলো শো করতেছে। ওই ইনকাম রিপোর্টগুলো দেখেও কিন্তু আপনি ইন্সপায়ার হইতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারেন। আচ্ছা, এর ভিজিটরটা আমি একটু চেক করে আসি, ভিজিটর কত হইতে পারে নর্মালি। দেখেন এখন যদি ভিজিটর চেক করি তাহলে ভিজিটর তার দেখাচ্ছে না কোনো কারণে, হয়তোবা আমি দেখতে চাচ্ছিলাম ইনকাম রিপোর্ট। আমি ইনকাম রিপোর্টটা যদি দেখি, দেখেন নভেম্বর 2017 তার ইনকাম রিপোর্ট $17,000। নভেম্বর অক্টোবর মানে তার আগের মান্থে অক্টোবরে ছিল তার $14,000, সেপ্টেম্বরে $14,000। অর্থাৎ সে কিন্তু প্রত্যেক মাসের তার আর্নিংটা কিন্তু সে দেখিয়েছে। এরকম দেখলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আপনার এটা 15-এ তার $1,000 ছিল। অনুরূপভাবে নভেম্বরে এসে তার $17,000, অর্থাৎ 15-এ ছিল তার 1,000। 2 বছরের ব্যবধানে তার ইনকামটা দেখেন 17 গুণ বেড়ে গেছে। অর্থাৎ প্রথম যখন সে শুরু করেছে তখন তার ইনকামটা ছিল, জুলাইতে তার ইনকাম ছিল $1,400, আর লাস্টে এসে এটা 17-র নভেম্বরে তার ইনকাম $17,000। এর মানে কি, সে কিন্তু কন্টিনিউয়াস এটা নিয়ে কাজ করে গিয়েছে। এই কারণে কিন্তু আপনার ইনকামগুলো বাড়ছে। দেখেন আপনি $1,400, $1,700, $1,500, $1,700, $1,300, $3,000, $3,400, $4,000, মানে গ্রোথ কিন্তু হচ্ছে। অ্যাকচুয়াল বিজনেস প্ল্যান করতে পারলে এইভাবেই গ্রোথ হয়, এটাই স্বাভাবিক। এটা শুধু একটা ওয়েবসাইটের জন্য না, আমি শুধু এখন আপনাকে বিউটি নিয়ে দেখাচ্ছি তা না, আপনি যে কোনো ওয়েবসাইট নিয়ে ওদের স্ট্যান্ডার্ড মানে যদি আপনি করতে পারেন। আমাদের স্ট্যান্ডার্ডটা হইতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটেড বা ইন্টারন্যাশনাল টার্গেটেড হইতে হবে, তাহলে কিন্তু আপনি এরকম ইনকাম করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল টার্গেটেড না হয়, বাংলা টার্গেটেড হয়, বা আদার্স আপনার কোয়ালিটি ভালো হলো না, আদার্স কোনো কিছু হলো না, ওদের শুধু কিন্তু এটা ইনকাম হচ্ছে না, এটার ইনকামের পিছনে কিন্তু একটা খরচও আছে। আমি তো বললাম যে আমি যে ব্লগিং করি আমার কিন্তু একটা খরচ আছে, কারণ আমি এখন কন্টেন্ট লিখি না, এসিও করি না, আদার্স কোনো কিছু করি না। সো আমার কিন্তু তাদেরকে একটা প্রফিট দিতে হয়, মানে প্রফিট বলতে তাদেরকে কিন্তু একটা স্যালারি দিতে হয়। এটাই অনুরূপভাবে এই যে আপনি এদেরকে দেখছেন যে এরা কি এখন পুরোটাই কাজ করছে, এরা কিন্তু কাজ করছে না, এরা হয়তো বা অন্য আদার্স কোনো কিছু নিয়ে কাজ করছে, তার ব্যাক এন্ডে কিন্তু অনেকেই কাজ করছে। এই যে আপনার কন্টেন্ট রাইটিংয়ের এত জবগুলো কেন, কন্টেন্ট রাইটিংয়ের জবগুলো কিন্তু এই কারণেই, ব্লগাররাই হচ্ছিল কন্টেন্ট রাইটিংয়ের জবগুলো ক্রিয়েট করছে, এসইওর জবগুলো কিন্তু এই কারণেই বেশি ক্রিয়েট হচ্ছে। ব্লগিং, এই জন্য তো বললাম ব্লগিংয়ের পার্টটা অনেক বড় পার্ট। এই ব্লগিংয়ের কারণেই অনলাইনে অনেকগুলো জব ক্রিয়েট করা হচ্ছে। কন্টেন্ট রাইটিং, এসইও, ইমেল মার্কেটিং বা আদার্স যতগুলো সেক্টর বলে, এগুলো কিন্তু এই ওয়েবসাইটগুলোর জন্যই কিন্তু জব ক্রিয়েট হয়ে আছে। আপনার কিন্তু সবাই একজন বিজনেস ওয়েবসাইট করেই যে তার এসইও করতেছে, কন্টেন্ট রাইটিং করতেছে, আদার্স কিন্তু না। কন্টেন্ট রাইটিং কিন্তু বিজনেস ওয়েবসাইটের জন্য খুবই কমই নিচ্ছে, আদার্স কিন্তু এইগুলোর জন্যই কিন্তু কন্টেন্ট রাইটিংগুলো নিচ্ছে। এই কারণে কিন্তু কন্টেন্ট রাইটিংয়েরও ডিমান্ড আছে, যে যারা ভালো কন্টেন্ট রাইটিং করে তারা কিন্তু একটা কন্টেন্ট রাইটিং করতে $500 নেয়, $300, $200, $100 নেয় বা আরও কমও নেয়। সো এটা কিন্তু কন্টেন্টের উপরে নির্ভর করে, কী টাইপের কন্টেন্ট সে আসলে ওইখানে আর সাইটটাতে দিল, এটার উপর নির্ভর করে। সো ওনার ইনকামটা যদি আপনি দেখেন, 17-এর ইনকামটাই যদি দেখি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন $17,000 কোথা থেকে সে ইনকাম করেছে। যে নভেম্বর ইনকাম ব্রেকডাউন, অ্যাডথ্রাইভ থেকে $8,000, এটা আমি আগেই বলেছি। অ্যাডথ্রাইভ গুগলের মতো একটা অ্যাড নেটওয়ার্ক। অ্যামাজন থেকে এত $1 ইনকাম করছে, অ্যামাজন ইউকে। আচ্ছা, অ্যামাজনের কিন্তু আবার অনেকগুলো আছে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন তারা জানেন। অ্যামাজন আছে, অ্যামাজন ইউকে, অ্যামাজন কানাডা, অ্যামাজন ইন্ডিয়া, অনেকগুলো আছে ওদের আর কি। তো একটা পার্ট থেকে সে ওই প্রত্যেকটা পার্টি তার হয়তো বা অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আর কি ওইভাবে ইনকাম করেছে। এই যে লিঙ্ক শেয়ার থেকে সে এত ইনকাম করছে, শেয়ার সেল থেকে এত ইনকাম করছে। আমি আপনাদের এইগুলো দেখানোর মেন কারণটাই হলো কি, যে তার অ্যাড নেটওয়ার্ক কিন্তু শুধু এটা, অর্থাৎ $8,000 শুধু ইনকাম করেছে শুধু সে অ্যাড থেকে। এই যে তার যে অ্যাডগুলো চলতেছে সেই অ্যাড থেকে শুধু সে $8,000 ইনকাম করছে। বাকি ডলারগুলো কিন্তু সে টোটাল $17,000, এর মানে আরও $9,000 যে থাকে, এই $9,000 কিন্তু সে অন্য মাধ্যমে ইনকাম করেছে।
তো আমি আপনাদের এটাই বলবো যে আপনার ওয়েবসাইটটা যদি আমরা দাঁড় করাতে পারি, মানে আপনার ওয়েবসাইটটা যদি আপনি স্ট্যান্ডার্ড মানের দাঁড় করাতে পারেন, তখন কিন্তু আপনি শুধু অ্যাডের উপরে ডিপেন্ডেন্ট থাকবে না, তখন কিন্তু আপনি অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক বা আদার্স অন্যান্যভাবেও কিন্তু আপনি ইনকাম করবেন বা আপনার ইনকামটা চলে আসবে। এই যে আপনি দেখেন প্রত্যেকটারে কিন্তু স্পন্সর কন্টেন্টে $1000। আমি কিন্তু স্পন্সর কন্টেন্টের কথা বলেছি যে আসলে স্পন্সর কন্টেন্টটা কী। এগুলো কিন্তু স্পন্সর কন্টেন্ট যেগুলো কিন্তু বলা যায় যে আসলে নিজে পরিশ্রম না করে ইনকাম। আমার ওয়েবসাইটে কোনো অ্যাড চালালাম বা আমি কন্টেন্টটা আমি লিখলাম বা আদার্স কোনো কিছু, যারা স্পন্সর কন্টেন্ট দেয় তারা নিজেরা কন্টেন্টটা লিখে দেয়, নিজেরা একটা পে করে, শুধু আপনি আপনার ওয়েবসাইটে শুধু পাবলিশ করেন, আদার্স আর কোনো কিছু না। আমি যদি এই কন্টেন্টটা যদি কেউ যদি স্পন্সর কন্টেন্ট করতো, এর মানে কি সে আমাকে কন্টেন্টটা লিখে দিত, আমি আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট আপডেট দেয় বা আমি যদি আপডেট দিই, তাহলে আমি যা শুধু যে আপডেট দিলাম, আমার কিন্তু কাজ এইটুকু কাজের মাধ্যমেই কিন্তু আপনি ধরেন $1000 ইনকাম করলেন। আমারও কিন্তু এরকম ইনকাম আসে, এরকম যে আসে না তা না, ওই ইনকামটাও কিন্তু ভালো ইনকাম আসে। সো এই জন্যই বলবো যে একটা সাইট যদি আপনি দাঁড় করাইতে পারি আমরা, ওই সাইট থেকে আমরা অনেক মাশাআল্লাহ অনেক ইনকাম করতে পারি।